আশা করি ভালো আছেন। সকলেই শুভেচ্ছা জানবেন। আজকে আবার ফিরে এলাম, তার একটা কারণ আছে। আজকে বাঙালিদের জন্য একটা গর্বের দিন। সারা বিশ্বে আমরা জানি অনেক রকমের চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়ে থাকে, যার মধ্যে ভেনিস, মানে ইটালির যে ভেনিস শহর, সেই ভেনিস শহরের যে চলচ্চিত্র উৎসব, এটির মধ্যে একটি অন্যতম উৎসব। তবে যারা মানে ওই বলিউড, টলিউড বা হলিউড এই সমস্ত সিনেমার বাইরে, বিশেষ করে অন্য ধর্মী, ভিন্ন ধর্মী ছায়াছবির ব্যাপারে খোঁজ খবর রাখেন বা উৎসাহ বোধ করেন, তারা নিশ্চয়ই জানেন যে এই চলচ্চিত্র উৎসবটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এই চলচ্চিত্র উৎসব মানে ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্তির তালিকায় বিভিন্ন বিভাগে সর্বমোট 5 জন ভারতীয়ের নাম আছে। এবং 1957 সালে গোল্ডেন লায়ন বেস্ট ফিল্ম মেইন কম্পিটিশন যে বিভাগ, সেইখানে সত্যজিৎ রায়ের পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে ভারতীয়দের জয়যাত্রার জয়যাত্রা শুরু হয়েছিল সেই সময়। আর আপনারা জানেন যে সেই ছবিটির নাম ছিল অপরাজিত। আর এইবার ষষ্ঠ ভারতীয় হিসাবে একটি নাম যুক্ত হলো। তার নাম হচ্ছে অন্নপূর্ণা। তিনি দ্বিতীয় ভারতীয় নারী, মীরা নায়ারের পরে, যিনি এই পুরস্কারে ভূষিত হলেন। আর এই অরিজন্তি বিভাগ, যেটা একটা ইটালিয়ান শব্দ, অরিজন্টি, সেই অরিজন্টি মানে স্পেলিং হচ্ছে ORIZZONTI, অরিজন্টি। ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু এই বিভাগটির ইটালিয়ান নামটির মানে হলো ইংরেজিতে হরাইজনস। তো এই বিভাগে তার যে ছবিটি, তার পরিচালক হিসাবে তার যে ছবিটি পুরস্কার প্রাপ্ত হয়েছে, সেটির নাম হলো সংস অফ ফরগটন ট্রিজ। বাংলা করলে দাঁড়ায় ভুলে যাওয়া গাছের গান বা বিস্মৃত গাছের গান, এরকম একটা। এখন এইখানে যে গাছটার কথা বলা হয়েছে, সেই গাছটি হচ্ছে ডিপটেরোকার্পাস রেটাসাস। এই একটা প্রজাতির গাছ। এটা প্রায় 30-40 মিটার লম্বা হয়। ভারত ছাড়াও, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বেশি এই গাছটা পাওয়া যায়। এছাড়াও চীন, ভিয়েতনাম, ফিলিপাইন্স, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি বর্মাতেও এই গাছটি পাওয়া যায়। আর আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলে, যেখানে যেমন অরুণাচল প্রদেশ, আসাম, এই সমস্ত রাজ্যে এই লম্বা লম্বা গাছগুলো পাওয়া যায়। যদিও পুরুলিয়া জেলার কোথাও কোথাও এই গাছ দেখা যেতেও পারে, কিন্তু সত্যিকার অর্থে এই গাছটি কিন্তু পুরুলিয়া বা পশ্চিমবঙ্গের এই অঞ্চলের স্থানীয় বৃক্ষ বলে পরিগণিত হয় না। তা এই যে গাছটির উপরে মানে এই ছবিটি নেওয়া হয়, যে এখানে যে ট্রি বলে যে কথা হচ্ছে, ফরগটন ট্রিজ, তার সেই গাছটা হচ্ছে, তার নাম হচ্ছে যেটাকে বলে হলং ট্রি। হলং বলে একটা গাছ, স্থানীয় নাম হচ্ছে হলং। আর এই ছবিটি অন্নপূর্ণা রায়ের নিজের কঠিন স্মৃতির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে কঠিন বাস্তব আছে, তার শৈশবের বন্ধুর স্মৃতি আছে। আর যে বন্ধুটি নিপীড়নমূলক সামাজিক যে ব্যবস্থা আছে, রীতিনীতি আছে, তার শিকার হয়ে একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তার সঙ্গে সংযোগ হারিয়ে যায় এই শৈশবেই হঠাৎ করে। এই যে সংযোগটা হারিয়ে যাওয়া, যেটি সেই অর্থে একটি উপেক্ষিত সংযোগ এবং পরিচয়ের প্রতীক, মানে সংযোগ এবং পরিচয়ের প্রতীক, উপেক্ষিত সংযোগ এবং পরিচয়ের প্রতীক হিসাবে এখানে রূপক আকারে বলা হয়েছে ভুলে যাওয়া গাছের গান বা বিস্মৃত গাছের গান। এইভাবেই এই সংস অফ ফরগটন ট্রিজ এই নামটার মধ্যে দিয়ে তিনি রূপক আকারে
এইটাকেই ধরতে চেয়েছেন। তবে চলচ্চিত্রে যে শুধুমাত্র একটি হারিয়ে যাওয়ার মেয়ের গল্প বলা হয়েছে তা নয়, আমি যেটুকু বুঝেছি, বরং শহুরে বিশৃঙ্খলার ভিড়ে পুরুষতান্ত্রিক যে সমাজ, আমাদের সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজ এখনো, যতই বলি এখনো পুরুষতান্ত্রিক সমাজ যথেষ্ট, যদিও নারীদের অনেক উন্নতি হয়েছে, তারপরেও পুরুষতন্ত্রের সেই যে উদ্দামতা তার মধ্যে হারিয়ে যাওয়া, আর তারও উপরে চরম যে শ্রেণী বৈষম্য আছে তার মধ্যে হারিয়ে যাওয়া সমস্ত মেয়েরই একটা প্রতিনিধিত্ব করে এই গল্পটা। মুম্বাই শহরের দুই অভিবাসী নারীর শান্ত অথচ শক্তিশালী জীবনের কাহিনী এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। তাদের আভ্যন্তরীণ আবেগের জগৎ আছে, তাদের স্মৃতি, দুঃখ, আনন্দ এবং ছোট ছোট প্রতিরোধ জয় করে এগিয়ে যাওয়ার গল্প এটি। থুয়া নামে যে উচ্চাকাঙ্ক্ষী নারীর কথা বলা হয়েছে, তিনি তার চেহারা এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি সংগ্রাম করে শহরে টিকে থাকছেন। তার উদ্দেশ্যপূর্ণ কর্মকাণ্ডের মধ্যে কর্পোরেট কল সেন্টার কর্মী হবার পাশাপাশি একজন কল গার্লের ভূমিকাও আছে। কর্পোরেট কল সেন্টারের এই নারী কর্মী অন্য একটি নারীর সাথে মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে ভাগাভাগি করে থাকেন। এই ভাগাভাগি করে থাকার সময় পারস্পরিক সাহচর্য এবং সহানুভূতির উপর ভিত্তি করে বেঁচে থাকার এই পথে নির্মিত হয় একটি ভঙ্গুর অব্যক্ত বন্ধন। সেইটাকেও এই চলচ্চিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয়েছে। অনুপূর্ণা রায়ের ব্যক্তিগত স্মৃতি এটি, এবং একজন হারিয়ে যাওয়া শৈশবের বন্ধু তার দ্বারা এই ছবিটি অনুপ্রাণিত হয়েছে। তবে এই যে ভুলে যাওয়া যে ছোট ছোট স্মৃতি, সেইগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে, এবং এই গাছটিকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ শৈশবে তিনি যখন তার বন্ধুর বাড়িতে যেতেন, মেয়েটির বাড়িতে যেতেন, তাদের উঠানে একটা হলং গাছ ছিল, একটা লম্বা হলং গাছ ছিল, এবং সেই হলং গাছটিকে উনি প্রতীক হিসাবে এখানে তুলে ধরেছেন। তবে আসলে আমি এইখানে যেটুকু বলতে চাইছি, সেখানে তো আর গল্পের সংক্ষিপ্ত সার বলা আমার উদ্দেশ্য নয়, আর আমি যে কথাগুলো বলছি সেগুলো ওই 1.5 মিনিটের একটা যে ট্রেলার দেখেছি তার থেকে বোঝাও সম্ভব নয়। আর তাছাড়া কিছু যে বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছেন অনুপূর্ণা রায়, সেগুলো শুনেছি, কিন্তু তার থেকেও পুরো বইটাকে তো ধরা সম্ভব নয় সেই অর্থে। তবে এইটুকু আমি বুঝতে পেরেছি যে ছবিটার যে নামকরণ করা হয়েছে, হলং গাছ নামে যে গাছটি তিনি দেখেছিলেন তার ছোটবেলাতে মেয়েটির উঠানে তাদের বাড়িতে, সেই গাছটিকে এখানে রূপক হিসেবে নেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন সত্যি সত্যি একদিন হঠাৎ করে একেবারে কোনো কারণ ছাড়াই যেন সেই মেয়েটি উধাও হয়ে গেল, কোথায় গেল সে আর বোঝাই গেল না। আর এখানে যে হলং গাছের লম্বা ব্যাপারটাকে ধরা হয়েছে, লম্বা গাছটিকে ধরা হয়েছে, সেই লম্বার মধ্যে একটা ব্যাপার আছে। মেয়েটির ব্যক্তিত্ব ছিল দৃঢ়, সেইখানেও সেই লম্বা, মানে তার লম্বা ব্যক্তিত্ব, দৃঢ় ব্যক্তিত্ব ছিল। আরেকটা কথা মনে রাখতে হবে, ইনি যে ছবিটা করলেন, আমি যা বুঝেছি যে মেয়েটি সেই শৈশবে মেয়েটিকে হারিয়েছে, সে ভিন্ন জাতের হওয়ায় তার পারিবারিক দিক থেকেও যে তার সঙ্গে মেলামেশার অভাব বলবো না, মানে একটা বাধা তিনি পেয়েছিলেন। এই সমস্ত মেয়েটিকে ঘিরে যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো কিন্তু তিনি কোনোদিনই ভোলেনি। আর সেই স্মৃতিটাও যতদিন গেছে একটা লম্বা হলং গাছের মতো বড় হতে থেকেছে, এবং সেটাকেও তিনি প্রতীক হিসাবে ধরেছেন এই ছবিটির নাম যখন করেছেন, সেই সংস অফ ফরগটন ট্রিজ। আগেই বলেছি যে এটি অরিজনটি ইতালিয়ান শব্দ, ওই বিভাগে হরাইজন, যার মানে ইংরেজি মানে হচ্ছে হরাইজনস, সেই বিভাগে চলচ্চিত্রটি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। কিন্তু কেন পেয়েছে তার ব্যাখ্যা করতে গিয়ে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে যে গল্পের গাঁথুনি, সবসময় তো একটা সিনেমায় গাঁথুনি একটা বড় ভূমিকা নিয়ে থাকে। কারণ একজন লোক বা একজন দর্শক যে সিনেমাটাকে দেখবে কনস্ট্যান্টলি, তার জন্য এই গাঁথুনিটা খুব দরকার, এবং সেই গল্পের গাঁথুনি থাকাটাও একটা
এখানে এই ছায়াছবিটি যে পুরস্কার পেয়েছে তার একটা কারণ। তাছাড়া তার উদ্ভাবনী শক্তি, সিনেমাটিক স্টাইলের যে পদ্ধতি তিনি ব্যবহার করেছেন সেটি, তারপরে অনেক পর্যবেক্ষণমূলক দৃশ্য এর মধ্যে উনি ঢুকিয়েছেন, সিনেমার ভাষায় অনেক সূক্ষ্ম ফ্রেমিং ব্যবহার করেছেন। এই সমস্তগুলোই এই সিনেমাটি সেরা পরিচালকের পুরস্কার পাবার পেছনে বিশেষ বিশেষ কারণ বলে আমার মনে হয়েছে যখন আমি বিভিন্ন সিনেমা সংক্রান্ত পত্র পত্রিকাতে এই সিনেমাটা নিয়ে কিছু কিছু যে নিবন্ধ বলুন বা কি বলবো, ছোট ছোট গল্প তো বলবো না, মানে যখন রিপোর্ট বেরিয়েছে সেগুলোকে দেখে আমার তাই মনে হয়েছে। তো যেটা বলছিলাম যে দ্বিতীয় ভারতীয় নারী হিসাবে এই চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের আসনটি পাওয়া কিন্তু অনুপূর্ণা রায়ের জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত বৈকি। তিনি পুরুলিয়ার মেয়ে, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে, এবং সেই জন্য আরো আমাদের কাছে বাঙালি মেয়ে হিসাবে আমরাও খুবই গর্ববোধ করছি। চারিদিকে রব উঠেছে, ভারতের চারিদিকে রব উঠেছে যে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে বিশ্বজয় করেছেন। এটা আমাদের সকলের গর্ব, পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব, বাঙালির গর্ব তো বটেই। তবে ছবির ট্রেলারটা যখন আমি দেখলাম তখন একটা ছবি ওই ট্রেলারটির মধ্যে আমার কিন্তু খুব দৃষ্টি আকর্ষণ করেছে। দূর থেকে দেখা যাচ্ছে যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন দুই মহিলা, এবং সেই যে ছবিটা সেটাই কিন্তু মানে গল্পের যে মেন প্রেক্ষাপট সেটাকেই যেন ব্যাখ্যা করে দিল। দুই মহিলা তাদের নিজেদেরকে চিনছে, একে অপরকে চিনছে, পরস্পরের মধ্যে সাহচর্য গড়ে উঠছে, প্রেম ভালোবাসা গড়ে উঠছে। এইটা যেন শুধু একটা ওই ছবি থেকেই আমি বুঝতে পারলাম, মানে বোঝা যাচ্ছে। তবে এই গল্পে তিনি নানা সামাজিক দিক এনেছেন, যেমন বর্ণ প্রথার যে সমস্যা সেটাকে এনেছেন, সমাজের জাতপাতের যে সমস্যা সেটাকে তুলে ধরেছেন, এবং দলিতদের যে বাল্য বিবাহ হয় সেই ব্যাপারটাকেও তুলে ধরেছেন। শিক্ষার ব্যাপারে সামাজিক এবং সরকারি অসহযোগিতা না বললেও সহযোগিতা করার যে ব্যর্থতা সেটাকেও তিনি তুলে ধরেছেন। এবং এই সমস্ত তুলে ধরার জন্য ইতিমধ্যেই ভারতে এবং অন্যান্য মানে ভারতীয়দের মধ্যে কিছু কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি, মন্তব্য দেখতে পাচ্ছি, যাতে দাবি করা হচ্ছে যে এই চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি ভারতকে বিশ্ব মানচিত্রে একটা নেতিবাচক ভূমিকা তিনি বিশ্ব মানচিত্রে এটাকে ভারতকে নেতিবাচক ভাবে প্রক্ষেপণ করেছেন। আমার মনে পড়ে গেল যে আমি যখন ছোট ছিলাম বা আমার যখন সত্যজিৎ রায়ের আমি ভক্ত, তো সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও কিন্তু এই একই সমালোচনা হয়েছিল যে তিনি নাকি যত পুরস্কার পাচ্ছেন সবই ভারতের দরিদ্রতা বা দারিদ্র্যকে বিক্রি করে পাচ্ছেন, সেই বিক্রি করে তিনি খান, এরকম ধরনের একটা উঠেছে। এ ধরনের অভিযোগ উঠবেই, কিন্তু মনে রাখতে হবে সারা পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে এই সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরার মতো একটা মুক্তমনা প্ল্যাটফর্ম পাওয়া যায়। সাধারণত বিভিন্ন দেশে কি হয়, আমরা হলিউড, টলিউড, বলিউডে মেতে থাকি, কিন্তু সেইখানে কিন্তু এই ধরনের সমাজের যে গভীর সমস্যাগুলোকে তুলে ধরার প্ল্যাটফর্ম সেগুলো নয়, সেখানে তুলে ধরাও যায় না। কাজেই আর ওই ধরনের মানসিকতার লোকও এই ধরনের ছবিগুলো দেখেন না। মানে কাজে এটা একটা ভেরি ক্লাসিক পার্ট, সমাজের একটা ক্লাসিক পার্ট। এবং অনেক সময় দেখা গেছে এই ধরনের ছবিগুলো যেটাকে বাণিজ্যিক সাফল্য বলে, সেই বাণিজ্যিক সাফল্যও হয়তো পাবে না বা পেয়ে থাকে না। কিন্তু তার মানে এই নয় যে এই সব ছবিগুলো কোনো গুরুত্ব নেই। এই ছবিগুলো বরং অপরিসীম গুরুত্ব নিয়ে সমাজে বেঁচে থাকবে। এখানেই আমাদের গর্ব যে অনুপূর্ণা রায় এই ছবিটিকে ওইখানে ভেনিসে পাঠিয়েছিলেন এবং সেখানে তিনি পুরস্কার এনেছেন। আমাদের ভারতীয়দের জন্য এটা একটা গর্বের বিষয়।
শুধু ভারতে যে প্রশংসা পেয়েছে তা না, কিন্তু এছাড়াও অনুপূর্ণা রায়ের যে ছবিটি পশ্চিমা মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের বিভিন্ন মিডিয়ায় এই 82তম যে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে গেল এই সেপ্টেম্বর 2025, এই কদিন আগে সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি এই সম্মান অর্জনকারী একজন প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, মানে এই বিভাগে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভোগ বলে, ভোগ বলে যে চলচ্চিত্রের একটি ম্যাগাজিন হয়, সেখানেও বিভিন্ন প্রতিযোগীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে তাকে যথেষ্টভাবে আলোচনা করা হয়েছে তাকে নিয়ে। কাজেই আরেকটা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের একটা নিবন্ধ করেছে, সেই নিবন্ধের সারাংশেও কিন্তু অনুপূর্ণা রায়ের ব্যাপারে সুন্দরভাবে তারা উল্লেখ করেছে এবং বলেছে যে বিশ্বব্যাপী সিনেমা মঞ্চে তার জয় একটা তাৎপর্য আনে, মানে তাৎপর্য নিয়ে আসে। আর ওদিকে দ্য ইকোনমিক টাইমস, যেটা যারা মোটামুটি আর্থিক এবং বিনোদনমূলক সংবাদ প্রবেশ করে থাকেন, তারাও এই যে পুরস্কার বিজয় সেটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে এবং এই ব্যাপারে বলেছে যে এটা বিশ্বব্যাপী চলচ্চিত্র সংস্কৃতিতে একটি শুধুমাত্র যে একটি যুগান্তকারী মুহূর্ত তাই নয়, আন্তর্জাতিক উৎসবগুলোতে বৈচিত্র্যময় অপ্রতিনিধিত্বশীল গল্পকারদের, মানে এরা তো সহজে এই সমস্ত বড় বড় চলচ্চিত্র উৎসবে চট করে হালে পানি পান না, সেই জন্যই বলা হয়েছে অপ্রতিনিধিত্বশীল গল্পকার, তাদের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং এর মধ্য দিয়ে এই যে আলিঙ্গন করা হয়েছে তাদের, মানে ঠিকঠাক বললে এটা বলছে যে আন্তর্জাতিক উৎসবগুলিতে বৈচিত্র্যময় অপ্রতিনিধিত্বশীল গল্পকারদের আলিঙ্গনের দিকে পরিবর্তনের ইঙ্গিত দেয়। মানে বলছে যে ভবিষ্যতে এই ধরনের অপ্রতিনিধিত্বশীল গল্পকার যারা সহজে সব জায়গায় ঢুকতে পারেন না, পুরস্কার পান না, তারা ধীরে ধীরে আরও পুরস্কার পাবেন বলে মনে হয় এবং আশা করছি এই পুরস্কার আমাদের সমস্ত ভারতীয়কে গর্ববোধ করবে। এই জন্য আমিও ব্যক্তিগতভাবে এই 13,000 কিলোমিটার দূরে বসে যখন খবরটা পেলাম, মানে কলকাতা থেকে 13,000 কিলোমিটার দূরে বসে যখন খবরটা পেলাম, তখন একজন প্রবাসী বাঙালি হিসাবে আমিও খুব গর্ববোধ করলাম। আর সেই জন্যই আপনাদের সঙ্গে আমার এই চিন্তা বা আমার বোধটা আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে আপনাদের, শুভেচ্ছা নেবেন। পরে আবার দেখা হবে কোনো এক সময়, কোনো দিন।